Hello everyone, welcome to the Way of Solution. স্টুডেন্টস 20 ফেব্রুয়ারি 2026-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আজ আমরা চর্চা করব। তো প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। আর সাথে সাথে জিকে প্রশ্ন উত্তর আজ কিন্তু আমি খুব খুব গুরুত্বপূর্ণ কয়েকটা জিকে নিয়ে এসেছি, যেগুলো তোমাদের আপকামিং পরীক্ষার জন্য, সমস্ত পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে। চলো শুরু করা যাক আজকের পর্ব। দেখা যাক কি কি প্রশ্ন উত্তর আজকে আমরা চর্চা করতে পারি, কেমন ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স আজ আছে। প্রথম কারেন্ট অ্যাফেয়ার্সে আসবো, তার আগে বলে রাখি রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ অলরেডি কিন্তু লঞ্চ হয়ে গেছে রেলওয়েতে, তোমরা নিশ্চয়ই জানো। এখানে কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স খুব বেশি পরিমাণে থাকে রেলওয়েতে বা রেলওয়ের পরীক্ষাতে। তো তার জন্য অবশ্যই তোমাদের একটা প্রপার প্রিপারেশনের দরকার আছে। তো দ্রুত রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচে নিজেকে যুক্ত করে ফেলো। প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, 2026 সালে হিমাচল প্রদেশে লোসার উৎসবের মাধ্যমে কোন তিব্বতী বছরের সূচনা হয়েছে? তিব্বতী বছর সূচনা হয় লোসার উৎসবের মাধ্যমে। এটা তো তোমরা নিশ্চয়ই জানো, এটা হচ্ছে তিব্বতী নববর্ষ। এটা প্রতি বছর ফেব্রুয়ারি মাসের দিকে পালন করা হয় এবং এই বছরে রিসেন্টলি শুরু হয়েছে লোসার উৎসব, এবং প্রতি বছরে এই লোসার উৎসবকে এক একটা নাম দেয়া হয়ে থাকে। যেমন ইংরেজি বর্ষের বিভিন্ন নাম হয় না, 2025 সাল হিমবাহ সংরক্ষণ বর্ষ ছিল, ইত্যাদি ইত্যাদি ছিল, তেমনি তিব্বতী বছরেরও নাম দেওয়া হয়। তো 2026 সালে তিব্বতী বছর ফায়ার হর্স ইয়ার হিসাবে কিন্তু ঘোষিত হয়েছে বা এটার সূচনা হয়েছে। হিমাচল প্রদেশ লোসার ফেস্টিভ্যাল ফ্রম 18 to 20 ফেব্রুয়ারি মার্কস স্টার্ট অফ ফায়ার হর্স ইয়ার। তো যে অগ্নি ঘোড়া বর্ষ বা ফায়ার হর্স ইয়ার, সেটা শুরু হয়েছে লোসার ফেস্টিভ্যালের সূচনার মাধ্যমে। নেক্সট প্রশ্ন, 2026 সালের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো কোন দেশের প্রেসিডেন্ট? আমরা গত দিনে করেছিলাম, গত একদিনের কারেন্ট অ্যাফেয়ার্সে আমরা প্র্যাকটিস করেছিলাম, তিনি ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট। তিনি ভারতের কোন শহরে ইন্ডিয়া ফ্রান্স ইয়ার অফ ইনোভেশন উদ্বোধন করেছেন? ইমানুয়েল ম্যাক্রো এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুম্বাইতে রিসেন্টলি ইন্ডিয়া ফ্রান্স ইয়ার অফ ইনোভেশন উদ্বোধন করেছে। ইন্ডিয়া অ্যান্ড ফ্রান্স এলিভেটেড দেয়ার bilateral ties of a special global strategic partnership following talks in মুম্বাই। তো কথাবার্তার মাধ্যমে এই দুটি দেশ তাদের মধ্যকার যে কৌশলগত অংশীদারিত্ব সেটা কিন্তু বৃদ্ধি করেছে বা বৃদ্ধি করার জন্য কথা বলেছে। কোথায় ডিয়ার স্টুডেন্টস? মুম্বাইতে ইন্ডিয়া ফ্রান্স ইয়ার অফ ইনোভেশন উদ্বোধনও সেখানে করা হয়েছে। নেক্সট হচ্ছে সম্প্রতি খবরের শিরোনামে থাকা গ্যালগোটিয়াস ইউনিভার্সিটি কোন রাজ্যে অবস্থিত? গ্যালগোটিয়াস ইউনিভার্সিটি রিসেন্টলি এআই ইম্প্যাক্ট সামিট, যেটা আমাদের ভারতের দিল্লিতে ভারত মণ্ডপমে অনুষ্ঠিত হচ্ছে, সেখানে কিন্তু কন্ট্রোভার্সির মধ্যে পড়েছে এই গ্যালগোটিয়াস ইউনিভার্সিটি। ডিয়ার স্টুডেন্টস, তোমরা ইতিমধ্যে খবরের বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনে গেছো কি নিয়ে তাদের সঙ্গে কন্ট্রোভার্সি হয়েছে, তাই তো? তো সেটার মধ্যে আমি যাচ্ছি না। তো এটা কোথায় অবস্থিত? রিসেন্টলি খবরের শিরোনামে ছিল এটা, ডিয়ার স্টুডেন্টস, উত্তরপ্রদেশের অবস্থিত আছে। গ্যালগোটিয়াস ইউনিভার্সিটি ইজ লোকেটেড ইন গ্রেটার নয়ডা। তো নয়ডাতে এটা অবস্থিত, যেটা উত্তরপ্রদেশের মধ্যে পড়ে। নেক্সট, ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্যাডেট প্রশিক্ষণ জাহাজটি কোথায় লঞ্চ করা হয়েছে? ভারতবর্ষের প্রথম সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্যাডেট প্রশিক্ষণ জাহাজটি রিসেন্টলি কাট্টুপল্লিতে লঞ্চ করা হয়েছে। ফার্স্ট ইন্ডিজিনাস ক্যাডেট ট্রেনিং শিপ লঞ্চড অ্যাট L&T কাট্টুপল্লি ইন চেন্নাই। তো এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের কি বলা হলো, সম্পূর্ণ দেশীয় ক্যাডেট প্রশিক্ষণ জাহাজ। এটা রিসেন্টলি লঞ্চ করা হয়েছে L&T কাট্টুপল্লি শিপইয়ার্ড। এটা একটা শিপইয়ার্ড যেটা অবস্থিত আছে চেন্নাইতে। L&T কাট্টুপল্লি কোথায়? চেন্নাইতে অবস্থিত, তামিলনাড়ুর। তো এখানে আমরা অপশন সি রাইট অ্যান্সার করলাম। পরের প্রশ্ন, সম্প্রতি প্রয়াত জেসি জ্যাকসন কোন দেশের বিখ্যাত নাগরিক অধিকার নেতা ছিলেন? একজন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট যিনি ছিলেন, রিসেন্টলি তিনি প্রয়াত হয়েছেন জেসি জ্যাকসন, এবং তিনি কোন দেশের ছিলেন?
তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের অধিবাসী এবং মার্টিন লুথার কিং জুনিয়রের নাম তোমরা নিশ্চয়ই শুনেছো। তার সাথে কিন্তু তিনি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছিলেন এই তোমার হচ্ছে জেসি জ্যাকসন। তিনি সম্প্রতিকালে 84 বছর বয়সে মারা গেছেন। সম্প্রতি কারা একটি নতুন প্রজাতির মাইক্রো আর্থাপড আবিষ্কার করেছে? মাইক্রো আর্থাপড, খুব ছোট প্রকৃতির, খুব ছোট ক্ষুদ্র আর্থাপড, এটা আবিষ্কার করেছে কারা রিসেন্টলি? জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা জেডএসআই। জেডএসআই বা জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ডিসকভার্স নিউ সয়েল ডুয়েলিং মাইক্রো আর্থাপড ইন কার্শিয়াং অ্যান্ড রাভাংলা ইন ইস্টার্ন হিমালয়াস। তো রিসেন্টলি মাটিতে বসবাস করা একটা ছোট্ট ক্ষুদ্র আর্থাপড সেটা আবিষ্কৃত হয়েছে। কারা করেছে? জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া করেছে। কোথায় ডিয়ার স্টুডেন্টস? পূর্ব হিমালয়ে এটা আবিষ্কার করা হয়েছে, কার্শিয়াং এবং রাভাংলা, যেটা সিকিমে অবস্থিত, আর কার্শিয়াংটা পশ্চিমবঙ্গে আছে, এখানে আবিষ্কৃত হয়েছে। যেটা আবিষ্কৃত হয়েছে সেটার নাম দেওয়া হয়েছে লেপিডোক্যাম্পা সিকিমেন্সিস। লেপিডোক্যাম্পা সিকিমেন্সিস হচ্ছে এই প্রজাতিটির নতুন নাম দেওয়া হয়েছে। চলো এর পরেরটাতে আমরা আসি। সম্প্রতি মিজোরামের মুখ্যমন্ত্রী কোন নদীর উপর লেংটেকাই সেতু উদ্বোধন করেছে? মিজোরামের মুখ্যমন্ত্রী আমরা জানি পু লালদুহাওমা, মিজোরামের বর্তমান মুখ্যমন্ত্রী। তিনি রিসেন্টলি মিজোরামে একটা সেতু উদ্বোধন করেছেন, যে সেতুটা খুব খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ যে সেতুটা উদ্বোধন করা হয়েছে সেই সেতুটা নাম হচ্ছে তালাউং বলে একটা নদী আছে, সেই নদীর উপরে লেংটেকাই বলে সেতুটা উদ্বোধন করেছে মিজোরামের সিএম লালদুহাওমা। এবারে মনে রাখবে তালাউং বলে এই যে রিভারটা আছে, তালাউং রিভারটা ডিয়ার স্টুডেন্টস মিজোরামের রাজধানী আইজল কিন্তু এই নদীর পূর্ব সাইডে অবস্থিত, মানে এই নদীটা আইজলের কাছ দিয়ে প্রবাহিত হয়েছে, ঠিক আছে? তো এটা মিজোরামে অবস্থিত আছে। চলো এর পরেরটা আমরা দেখি। সম্প্রতি প্রত্নতাত্ত্বিকরা আলেকজান্ডার দ্য গ্রেটার সাম্রাজ্যের একটি প্রাচীন শহর কোথায় আবিষ্কার করেছে? রিসেন্টলি এই ফেব্রুয়ারি মাসে আলেকজান্ডার দ্য গ্রেটার, আলেকজান্ডারের দ্বারা তৈরি করা একটা প্রাচীন সাম্রাজ্য, সেটা রিসেন্টলি একটা জায়গাতে আবিষ্কার করা হয়েছে। কোথায় আবিষ্কৃত হয়েছে? সম্প্রতি ডিয়ার স্টুডেন্টস ইরাকে এটা আবিষ্কৃত হয়েছে। লস্ট এনসেন্ট সিটি ফ্রম আলেকজান্ডার দ্য গ্রেটার এম্পায়ার ডিসকভার্ড ইন ইরাক উইথ হাইডেন স্ট্রিটস অ্যান্ড টেম্পল বিনেথ দ্য স্যান্ড। বালির উপরে সমাধিস্থ বা বালি দ্বারা চাপা পড়া একটা সাম্রাজ্য আলেকজান্ডার দ্য গ্রেটার এটা কিন্তু তৈরি করেছিলেন, যে সাম্রাজ্যটার নাম হচ্ছে কারাক্স এসপাসিনু, ঠিক আছে? কারাক্স এসপাসিনু বলে এই যে শহর সেটা আবিষ্কার করা হয়েছে, এবং এই শহরে বেশ কয়েকটা ডিয়ার স্টুডেন্টস গুপ্ত বা হাইডেন স্ট্রিটস, বালির নিচে চাপা পড়া কয়েকটা রাস্তা এবং টেম্পল বা মন্দির কিন্তু পাওয়া গেছে এখানে। এটা অবস্থিত আছে দক্ষিণ ইরাকে অবস্থিত একটি প্রাচীন বন্দর নগরী, যা সম্প্রতি ফেব্রুয়ারি মাস 2026 সাল সেখানে প্রত্নতাত্ত্বিকদের দ্বারা আবার এটা পুনরায় আবিষ্কৃত হয়েছে। নাম হচ্ছে কারাক্স এসপাসিনু বলে এই শহরটা, যেটা আলেকজান্ডার দ্য গ্রেটারের সাথে যুক্ত ছিলেন। চলো পরের প্রশ্ন আমাদের 9 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স। সম্প্রতি কোন মন্ত্রক এআই ইম্প্যাক্ট স্টার্টআপ বুক প্রকাশ করেছে? আবার বলছি, ভারত মণ্ডপম যেটা আমাদের দিল্লিতে অবস্থিত আছে, সেখানে অনুষ্ঠিত হচ্ছে এআই ইম্প্যাক্ট সামিট এই 2025 সালে, যেখানে আমাদের ভারত কিন্তু এটাকে লিড করছে বা ভারত কিন্তু এটাকে হোস্ট করেছে, এবং এখানে দেশ বিদেশ থেকে প্রচুর দেশের প্রেসিডেন্টস, প্রচুর বিজনেসম্যান, হ্যাঁ, বিভিন্ন স্টার্টআপ এখানে কিন্তু এসেছে। তো এখানে এআই ইম্প্যাক্ট স্টার্টআপ বুক প্রকাশ করা হয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের দ্বারা। ইন্ডিয়াস মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, যেটাকে আমরা মেইটি বলে থাকি, অন ওয়েডনেসডে লঞ্চ দ্য এআই ইম্প্যাক্ট স্টার্টআপ বুক অ্যাট দ্য এআই ইম্প্যাক্ট সামিট 2026। তো এটা মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স বা ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক লঞ্চ করেছে রিসেন্টলি। চলো এর পরের প্রশ্ন। সম্প্রতি ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, ভারতের একটা তোমার হচ্ছে কর্পোরেশন, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, যেটাকে আমরা
এফসিআই বলে থাকি, সেই এফসিআই কোন সংস্থার সাথে চাল সরবরাহের চুক্তি করেছে? সম্প্রতি ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এফসিআই, ডাব্লিউএফপি বা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, তাদের সাথে কিন্তু রিসেন্টলি একটা চুক্তি স্বাক্ষর করেছে। কি চুক্তিটা একটু দেখা যাক। দ্য ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম হ্যাভ সাইন্ড এ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা মৌ অন দ্য 18th of February। তো 18ই ফেব্রুয়ারি এরা দুজনে ডাব্লিউএফপি এবং এফসিআই একটা মৌ স্বাক্ষর করেছে 2026 ফর দ্য সাপ্লাই অফ রাইস ইন সাপোর্ট অফ গ্লোবাল হিউম্যানিটেরিয়ান অপারেশনস এইমড অ্যাট কমব্যাটিং হাঙ্গার। তো যে মানবিক যে অপারেশনসগুলো হয়ে থাকে সেখানে সেটাকে কিন্তু সাহায্য করতে, সেটাকে সাপোর্ট করতে এফসিআই এটা প্রোগ্রামটা কিন্তু বা এই যে চুক্তিপত্রটা স্বাক্ষর করেছে, কম্বাটিং দ্য হাঙ্গার অর্থাৎ ক্ষুধা নিবারণ করবে এটা। তো ক্ষুধা নিবারণ করবে একটা হিউম্যানিটেরিয়ান বা মানবিক অপারেশনসের মাধ্যমে, সেখানে আমাদের ভারত তো চাল দিয়ে হেল্প করবে, কিন্তু ব্যাপার হচ্ছে ভারত কি সারা জীবন চাল দেবে না, এটা কিন্তু 5 বছর শুধুমাত্র আমাদের ভারত এখানে এই চুক্তিটা স্বাক্ষর করেছে 5 বছরের জন্য, ঠিক আছে, 5 বছর। চলো, এই ছিল আমাদের আজকের ক্লাস, আজকের আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের পোরশন। টিডব্লিউএস একাডেমিতে কি কি ব্যাচ চলছে একবার চোখ বুলিয়ে নিতে পারো। এর ভিতরে সবথেকে লেটেস্ট ব্যাচ রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ, তোমরা যারা যুক্ত হতে চাও তো অবশ্যই যুক্ত হতে পারো। এছাড়া ডব্লিউইপি কেপি আমাদের মোস্ট ডিমান্ডিং একটা ব্যাচ, 2026 সালের ডব্লিউইপি কেপি, সেখানে অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে। তো যারা এখন অ্যাডমিশন নাওনি দ্রুত অ্যাডমিশন নিয়ে ফেলো। চলো আমরা নেক্সট আজকের জিকে প্রশ্ন উত্তর সেশনে আসবো। প্রথম প্রশ্ন, নিচের কোন নদী কোন রাজ্যটি হবে, এটা নদী নয়, ফার্স্ট অফ অল কোন রাজ্য নর্মদা অববাহিকার অংশ নয়? এর ভিতরে কোন রাজ্যটি নর্মদা অববাহিকার অংশ নয়? দেখো, নর্মদা নদী আমরা জানি ভারতবর্ষের একটা পশ্চিম বাহিনী নদীর মধ্যে পড়ে। এটা আমাদের মধ্য ভারতে মধ্যপ্রদেশের অমরকন্টক থেকে উৎপত্তি লাভ করেছে, তারপরে পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। তো এটা কিন্তু মধ্যপ্রদেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে, তারপরে মহারাষ্ট্রের উপর দিয়ে প্রবাহিত হয়েছে, বিন্ধ্য এবং সাতপুরার গিরিপথের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, তারপরে গুজরাট বলে যে আমাদের রাজ্যটা আছে, গুজরাট রাজ্যের মধ্য দিয়েও কিন্তু এটা প্রবাহিত হয়েছে, এবং সর্বশেষ গিয়ে এটা খাম্বাত উপসাগরে পতিত হয়েছে। পুরো গতিপথ যদি আমরা দেখি 1312 কিলোমিটারের একটা দীর্ঘ কিন্তু নদী এটা, যেটা নর্মদাকে বানায় ভারতবর্ষের সব থেকে দীর্ঘতম, ভারতের মধ্যে প্রবাহিত দীর্ঘতম পশ্চিম বাহিনী নদীতে। তো এখানে রাজস্থানে কিন্তু নর্মদা অববাহিকা পড়ে না, এখানে অপশন সি ইজ রাইট অ্যান্সার। রাজস্থানের উপর দিয়ে প্রবাহিত নদীর যদি কথা বলা হয়, লুনি নদী আছে বিখ্যাত, যদি আমরা দেখি সবরমতী নদী আছে, এগুলো হচ্ছে রাজস্থানের উপর দিয়ে প্রবাহিত নদী। চম্বল নদীটা রাজস্থান অববাহিকার মধ্যে পড়ে। চলো এরপরের প্রশ্ন, স্মার্ট সিটি প্রকল্প কত সালে চালু হয়? ভারত সরকার চালু করেছিল স্মার্ট সিটি প্রকল্প, এবং এই স্মার্ট সিটি প্রকল্পটা চালু করা হয় 2015 সালের জুন মাসের দিকে। স্মার্ট সিটি প্রকল্পের উদ্দেশ্য বুঝতেই পারছো, ভারতের যে শহরগুলো আছে সেই শহরগুলোকে উন্নত করা, শহরগুলোর বা আরবান যে সেক্টরগুলো আছে আমাদের সেইগুলোতে আরও কিন্তু প্রযুক্তি এবং সেটার ব্যবহার করে সেগুলোকে আরও উন্নত করা। ওকে, এটাই ছিল স্মার্ট সিটি প্রকল্পের উদ্দেশ্য। এটা 2015-তে লঞ্চ হয়। নেক্সট প্রশ্ন, রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিকের চেয়ে কমে গেলে তাকে কি বলা হয়? আমাদের যে লোহিত রক্তকণিকা আছে সেখানে আমরা জানি হিমোগ্লোবিন থাকে। হিমোগ্লোবিনের প্রধান কাজ যদি আমরা দেখি, এর কাজ হচ্ছে কি, এর প্রধান কাজ অক্সিজেন বহন করা, তাই তো, এর প্রধান কাজ কি, অক্সিজেন বহন করা হচ্ছে এর প্রধান কাজ। এখন ব্যাপার হচ্ছে, হিমোগ্লোবিন যদি কমে যায় প্রয়োজনের তুলনায়, তাহলে এটাকে আমরা বলবো অ্যানিমিয়া বা রক্তাল্পতা। নেক্সট প্রশ্ন, পানিপথের দ্বিতীয় যুদ্ধে মুঘল সেনাপতি বৈরম খাঁ কাকে পরাজিত করেছিলেন? পানিপথের দ্বিতীয় যুদ্ধ সালটা কত?
সালটা ছিল 1556 সাল, যখন আকবর সিংহাসনে বসেছিল। এই যুদ্ধটা অ্যাকচুয়ালি আকবর যখন মুঘল সম্রাট হয়েছিলেন তখন লড়া হয়েছিল। এটা হচ্ছে আকবরের জীবনের প্রথম যুদ্ধ। এটি আকবরের শাসনকালের প্রথম যুদ্ধ ছিল। এখন আকবর খুব ছোট ছিল, ঠিক আছে, এই কারণে এই যুদ্ধটাতে নেতৃত্ব দিয়েছিলেন তার অভিভাবক। আকবরের অভিভাবক ছিলেন বৈরাম খাঁ। তিনি সেনাপতি বা তিনি কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন এবং বৈরাম খাঁ হিমুকে পরাজিত করেছিলেন। হিমু উত্তর ভারতের একজন শাসক ছিলেন, তাকে পরাজিত করেন। তো এই যুদ্ধটা আমরা বলতে পারি আকবর এবং হিমুর মধ্যে হয়েছিল, অথবা বৈরাম খাঁ ও হিমুর মধ্যে হয়েছিল। নেক্সট প্রশ্ন, নিচের কোন বন্দরটি জাপানে লৌহ আকরিক রপ্তানি করার জন্য তৈরি করা হয়েছে? প্রথমে দেখো এখানে যে বন্দরগুলো আছে, এই বন্দরগুলোর কোনটির কাছে কোনো একটা লৌহ ইস্পাত কারখানা আছে বলো তো দেখি। সেটি হচ্ছে বিশাখাপত্তনমে কিন্তু লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র আছে। এই যে বিশাখাপত্তনম আছে, বিশাখাপত্তনম, এখানে বন্দর গড়ে উঠেছে। আর বিশাখাপত্তনম বন্দরটা কোন রাজ্যে অবস্থিত? এটা অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত আছে। তাই তো, অন্ধ্রপ্রদেশে অবস্থিত আছে বিশাখাপত্তনম বন্দরটি। এই যে বিশাখাপত্তনম বন্দরটা আছে, বিশাখাপত্তনম বন্দরের বিশেষত্ব হচ্ছে এই বন্দর দিয়ে লৌহ আকরিক রপ্তানি হয়, বিশাখাপত্তনম থেকে যে লৌহ আকরিকগুলো তৈরি হয় সেগুলো। আরেকটা ব্যাপার হচ্ছে এটা জাপানে কিন্তু রপ্তানি করা হয়। আর এই বিশাখাপত্তনমটা আছে পূর্ব উপকূলে, মনে রাখবে এটা পূর্ব উপকূলের উপকূলের একমাত্র প্রাকৃতিক বন্দর। পূর্ব উপকূলের একমাত্র প্রাকৃতিক বন্দরের নাম কি? সেটি হচ্ছে বিশাখাপত্তনম বন্দরটা। নেক্সট প্রশ্ন, ফুটবল খেলার জন্য বিখ্যাত সল্ট লেক স্টেডিয়াম বা যুব ভারতী ক্রীড়াঙ্গন কোথায় অবস্থিত? এটা পরীক্ষায় আসবে। এটা কিন্তু তোমাদের সেন্ট্রালের বিভিন্ন এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ এই স্টেডিয়ামটা রিসেন্টলি খবরের শিরোনামে এসেছে। লিওনেল মেসি যখন কলকাতা ভিজিট করেছিল এই সল্ট লেক স্টেডিয়ামে, তখন একটা ব্যাপক কিন্তু কেওস সৃষ্টি হয় অ্যান্ড পুরো খবরে আমরা শিরোনামে দেখেছি এই যুব ভারতীতে যখন লিওনেল মেসি এসেছিল কিভাবে মিসম্যানেজমেন্ট হয়েছিল, যার কারণে যুব ভারতে একটা হাঙ্গামা হয়েছিল। তো ব্যাপারটা তোমরা দেখেছো খবরে। তো এটা কিন্তু এসএসসির বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে থাকতে পারে, রেলের পরীক্ষার ক্ষেত্রে থাকতে পারে এই প্রশ্নগুলো। তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে যুব ভারতী ক্রীড়াঙ্গন বা সল্ট লেক স্টেডিয়াম, এটা অবশ্যই কলকাতাতে অবস্থিত আছে। মাছ জল থেকে অক্সিজেন গ্রহণ করে কোন অঙ্গের মাধ্যমে? এটাও তো খুব সহজ একটা প্রশ্ন। মাছ জল থেকে অক্সিজেন গ্রহণ করে কোন অঙ্গের মাধ্যমে? মাছ জল থেকে অক্সিজেন গ্রহণ করে ফুলকার মাধ্যমে, তাই না? নেক্সট, নিচের কোনটি মাটি সংরক্ষণের পরিমাপ নয়? স্ট্রিট ক্রিপিং, সোপান চাষ, শেল্টার বেল্ট এবং ভূগর্ভস্থ জলের উত্তোলন। মাটি সংরক্ষণ হয় না কোনটার মাধ্যমে, এটাই জানতে চেয়েছে। দেখো, ভূগর্ভস্থ জল যদি বেশি তোলা হয় তাহলে ভূমিধসের রিস্ক থাকে। তো এখানে আমরা বলতে পারি যে অপশন ডি, ভূগর্ভস্থ জলের উত্তোলন করলে মাটি ক্ষয় হয়, এটা মাটি সংরক্ষণের কোনো পরিমাপ নয়। এর কারণে মাটি ক্ষয় হয়, বুঝেছো, এটাতে সংরক্ষণ হয় না। স্ট্রিপ ক্রিপিং, সোপান চাষ, সোপান চাষ বা যেটাকে আমরা ধাপ চাষও বলতে পারি, এটা পাহাড়ি অঞ্চলে হয়। শেল্টার বেল্ট ইত্যাদি হচ্ছে চাষের কিছু পদ্ধতি, এর মাধ্যমে মাটি সংরক্ষণ করা যায়। পরেরটা, ইউরোপিয়ান ইউনিয়ন, ইউরোপের আমরা জানি 27টি দেশের একটা জোট, 27টি সদস্য দেশের একটা জোট হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। এই ইউরোপিয়ান ইউনিয়নের যে পতাকা আছে সেই পতাকাতে কতগুলি স্টার আছে বা নক্ষত্র আছে? কেন এই প্রশ্নটা দিয়েছি, কারণ রিসেন্টলি ইউরোপিয়ান ইউনিয়নের সাথে যুক্ত একজন ব্যক্তি যার নাম হচ্ছে অ্যান্তনিও কস্তা, তিনি আমাদের ভারতে প্রজাতন্ত্র দিবসে এসেছিলেন, আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে পড়েছি, তাই না? তো সেই ইউরোপিয়ান ইউনিয়ন ডিয়ার স্টুডেন্টস এর 27টি সদস্য দেশ, এবং এই যে ইউরোপিয়ান ইউনিয়ন এটাতে যদি আমরা দেখি 12টি স্তর আছে। 12টি স্তর, এটা কিসের প্রতীক? এই যে 12টি স্তর বা 12টি নক্ষত্র, এগুলো হচ্ছে ঐক্য ঐক্য ও সংহতির
প্রতীক হিসাবে ব্যবহৃত হয়ে থাকে ইউরোপিয়ান ইউনিয়নের। চলো এরপরের প্রশ্ন, কত সালে রাওলাট আইন পাস হয়েছিল? এটা তোমাদের বাড়ির কাজ দেওয়া রইলো, তোমরা কমেন্ট বক্সে এটা জানাবে সকলে। রাওলাট আইন কত সালে পাস হয়? সকলকে আমি কিন্তু বলছি এটার উত্তর কমেন্ট বক্সে দেখাবে। চলো নেক্সট প্রশ্ন, গুকেশ ডোম্মারাজু রিসেন্টলি, ইনিও খবরের খুব শিরোনামে বা শিরোনাম কিন্তু কেড়েছিলেন। এই গুকেশ ডোম্মারাজু বা ডি গুকেশ মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, 17 বছর বয়সে দাবা গ্র্যান্ড মাস্টার এবং বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ জেতেন 18 বছর বয়সে। রিসেন্টলিও কিন্তু তিনি চেস চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। তো সেই ডি গুকেশ বা গুকেশ ডোম্মারাজু কোন রাজ্যের অধিবাসী? ডি গুকেশ ডিয়ার স্টুডেন্টস তামিলনাড়ুর অধিবাসী, তামিলনাড়ু রাজ্যের একজন কিন্তু বাসিন্দা। এছাড়া আরো কিছু দাবাড়ুর যদি আমরা নাম বলি, যেমন আর প্রজ্ঞানন্দা, আর প্রজ্ঞানন্দা, তারপরে বৈশালী রমেশ বাবু, বৈশালী রমেশ বাবু, এরা হচ্ছে ডিয়ার স্টুডেন্টস সকলেই কিন্তু আমরা যদি দেখি তামিলনাড়ুর বাসিন্দা। নেক্সট প্রশ্ন, অর্থনীতিতে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি বা ইনক্লুসিভ গ্রোথ বলতে নিচের কোনটিকে বোঝায়? অন্তর্ভুক্তিমূলক অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি বা ইনক্লুসিভ গ্রোথ বলতে বোঝায় সমাজের সকল স্তরের মানুষের সমান উন্নয়ন ও সাম্য বা সমতা, অর্থনৈতিক সমতার কথা এটা বলে। বায়ু থেকে কাঁচে প্রবেশ করার সময় আলোকরশ্মি গতিবেগের কি পরিবর্তন হয়? ফার্স্ট হচ্ছে বায়ু থেকে কাঁচে যখন আলোকরশ্মি প্রবেশ করবে তখন আলোকরশ্মির দিক পরিবর্তন হবে। এটাকে আমরা প্রতিসরণ বলছি, কারণ এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে এখানে আলো যাচ্ছে, তাই তো? আচ্ছা, আমরা বলেছি এখানে গেলে আলোকরশ্মির তীব্রতা, বেগ এগুলো কমে যাবে, শুধু কম্পাঙ্কটা চেঞ্জ হয় না, না হলে বাকি দিক বলো বা আলোকরশ্মির বেগ বলো সব কমে যাবে। তো এখানে হ্রাস পায় বা কমে যায়, শুধু কম্পাঙ্ক। যদি বলা হয় বায়ু থেকে কাঁচে প্রবেশ করলে আলোকরশ্মির কম্পাঙ্ক কি হয়? কম্পাঙ্ক একই থাকে, কম্পাঙ্কের কোনো চেঞ্জ হয় না। নেক্সট প্রশ্ন, বর্তমানে বাংলাদেশের পার্লামেন্টে কয়টি কক্ষ আছে? রিসেন্টলি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান, বিএনপি চিফ। আর বাংলাদেশে যদি আমরা দেখি কতগুলি কক্ষ আছে, প্রথমে বাংলাদেশের পার্লামেন্টের নাম দেখি। তাদের পার্লামেন্টের নাম কি? তাদের পার্লামেন্টের নাম হচ্ছে জাতীয় সংসদ, জাতীয় সংসদ। আমাদের ভারতবর্ষে যেমন পার্লামেন্টের দুটো কক্ষ আছে, উচ্চ কক্ষ নিম্ন কক্ষ, রাজ্যসভা এবং লোকসভা, তেমনি বাংলাদেশে এক কক্ষ আছে, ঠিক আছে, একটাই কক্ষ, এক কক্ষ বিশিষ্ট সংসদ এটা। তবে বাংলাদেশে একটা নতুন সংবিধান অ্যাডপ্ট করা হবে 3 মাসের মধ্যে বলা হচ্ছে। তো সেই সংবিধানে কিন্তু ডিয়ার স্টুডেন্টস বলা হয়েছে যে একটা উচ্চ কক্ষ তৈরি করা হবে। তবে বাংলাদেশ খুব রিসেন্ট, ভেরি সুন বাংলাদেশ উইল বিকাম দ্য টু, কি বলা হয় এটাকে, দুটো কিন্তু তোমার হচ্ছে কক্ষ বিশিষ্ট বা দুটো কক্ষের একটা সংসদে পরিণত হতে চলেছে। ওকে, নেক্সট প্রশ্ন দেখি। দক্ষিণ ভারতের সব থেকে বেশি বৃষ্টিপাতযুক্ত স্থান কোনটি, যাকে দক্ষিণ ভারতের চেরাপুঞ্জি বলা হয়? আমরা জানি চেরাপুঞ্জি ভারতের মেঘালয়ে আছে, সেখানে খুব বেশি বৃষ্টিপাত হয়, মৌসিনাম বা চেরাপুঞ্জি। কিন্তু দক্ষিণ ভারতের কোন অঞ্চলে সব থেকে বেশি বৃষ্টিপাত হয় বলে সেই অঞ্চলটিকে দক্ষিণ ভারতের চেরাপুঞ্জি বলা হয়। দক্ষিণ ভারতের চেরাপুঞ্জি আমরা বলি আগুম্বে বলে একটা জায়গাকে। আগুম্বেটা হচ্ছে কর্ণাটক রাজ্যে অবস্থিত আছে। এটা একটু টাফ কোশ্চেন্স আছে, কর্ণাটকে এটা অবস্থিত। চলো এরপরের প্রশ্ন, রাতাপানি ব্যাঘ্র প্রকল্প ভারতবর্ষের কিন্তু 57তম টাইগার রিজার্ভ ছিল। 57তম টাইগার রিজার্ভের নাম কি?
57তম টাইগার রিজার্ভ ছিল আমাদের ভারতের রাতাপানি। রাতাপানি টাইগার রিজার্ভটা মধ্যপ্রদেশে অবস্থিত। আয়োডিনযুক্ত লবণ ছাড়াও নিচের কোনটি থেকে খুব সহজে আয়োডিন পাওয়া সম্ভব? এক তো লবণে আমরা জানি NaCl থাকে, হ্যাঁ, আর লবণ আয়োডিনের খুব ভালো একটা উৎস, তাই না? যখন কারো দেহে আয়োডিনের অভাব হয় তার কারণে গলগণ্ড রোগ হয়ে থাকে, আমরা জানি গয়টার বা গলগণ্ড, তো আয়োডিন খেতে বলা হয়। তো আয়োডিনের আরেকটা খুব ভালো উৎস হচ্ছে দুধ এবং সামুদ্রিক বিভিন্ন মাছ। সমুদ্রের যে মাছগুলো আছে, কড মাছ আছে অ্যান্ড বিভিন্ন ধরনের মাছ, টুনা মাছ আছে, এই মাছগুলো কিন্তু সামুদ্রিক মাছ, সেই মাছগুলো থেকে প্রচুর পরিমাণে আমরা আয়োডিন পেতে পারি। নেক্সট কোশ্চেন ইজ গরবা কোন রাজ্যের একটা লোকনৃত্য? গরবা কোন রাজ্যের লোকনৃত্য? গরবা হচ্ছে গুজরাট রাজ্যের একটা লোকনৃত্যের মধ্যে পড়ে। নেক্সট, অর্থ কমিশন গঠন করা হয় কত বছরের জন্য? অর্থ কমিশন গঠন একটা সাংবিধিবদ্ধ সংস্থা, এটা একটা সংবিধানের স্ট্যাচুটরি বডি হচ্ছে এটা, এই অর্থ কমিশন। তো অর্থ কমিশন এটা গঠন করা হয় প্রতি 5 বছর অন্তর। আমাকে বলো তো দেখি কে গঠন করে এটা? কে গঠন করে? রাষ্ট্রপতি গঠন করেন ভারতের অর্থ কমিশন। নেক্সট, কোন উদ্ভিদের কাণ্ডে জল সঞ্চয়ী কোষ আছে? জল ধরে রাখতে পারে, জল সঞ্চয় করে রাখতে পারে কোন উদ্ভিদের কাণ্ড? সেটি হচ্ছে ফণিমনসা বা ক্যাকটাস জাতীয় উদ্ভিদ। যেহেতু এরা মরু অঞ্চলে জন্মায়, জলের শর্টেজ যে জায়গাতে থাকে সেই অঞ্চলে জন্মায়, তাই এদের কিন্তু যে মূল, সেখানে আমরা দেখব কি থাকে, জল সঞ্চয়কারী কোষ থাকে। অলরাইট ডিয়ার স্টুডেন্টস, দিস ইজ মাই প্রেজেন্টেশন। আমি তোমাদের সামনে কয়েকটা কোশ্চেন আনসার রেখেছিলাম এবং সাথে সাথে কিছু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স রেখেছিলাম। তো আশা করব আজকের ক্লাসটি তোমরা খুব এনজয় করেছো, আজকের ক্লাসটি তোমাদের খুবই ভালো লেগেছে। এই ধরনের ক্লাস দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। অলরাইট, বাই, সকলে ভালো থাকবে, টাটা।